আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন। সো এন্ডোক্রাইন প্যাথোলজির মধ্যে আমরা মূলত থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আলোচনা করছি এবং থাইরয়েডের বিষয়ে আমাদের সব লেকচারই মোটামুটি শেষ। আমরা আজকে থাইরয়েড টিউমার সম্পর্কে একটু আলোচনা করব এবং গত কয়েকটা ক্লাসে আমরা ওভারঅল যে থাইরয়েড ডিজিজ গুলো সম্পর্কে জেনেছি সেটার একটা সামারি বলতে আমরা বলতে যাচ্ছি, ভাইভাতে একটা কোশ্চেন করা হয় যে থাইরয়েড গ্ল্যান্ডের কি কি ডিজিজ তুমি জানো, নামগুলো বলো। তো নামগুলো আমরা একটু বুঝাই দেবো, ছোট্ট একটা জিনিস। সো তাহলে আমরা মেইনলি আজকে কার্সিনোমা বা টিউমার সম্পর্কে আলোচনা করবো থাইরয়েড গ্ল্যান্ডের, এবং আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি প্রশ্ন মানে আমাদের করা হয় এই স্পেশালি কার্সিনোমা থেকে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো। তো চলো আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। সো থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে কোনো জায়গার টিউমার কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। সো থাইরয়েড গ্ল্যান্ডের বিনাইন টিউমার যদি আমি বলি, সেই ক্ষেত্রে একটা টিউমারের নামই আমরা বলে থাকি সাধারণত, সেটা হচ্ছে ফলিকুলার অ্যাডিনোমা। ফলিকুলার অ্যাডিনোমা এটা হচ্ছে বিনাইন টিউমার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এবং এই একমাত্র এটাই আমরা সাধারণত পড়ে থাকি। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মোস্ট কমন বিনাইন টিউমার, যেহেতু আমরা একটাই পড়তেছি সুতরাং এটাই মোস্ট কমন বিনাইন টিউমার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এবং এটার কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কমপ্লিট ক্যাপসুল থাকে। অ্যাকচুয়ালি বিনাইন গুলোর কমপ্লিট ক্যাপসুল থাকেই, বাট তারপর এটা একটুখানি জেনে রাখো যে কমপ্লিট ক্যাপসুল থাকে। সাধারণত এটা সলিটারি নোডুল হিসেবে প্রেজেন্ট করে, এবং এটা কিন্তু এক ধরনের কোল্ড নোডুল, অর্থাৎ এই নোডুল থেকে কিন্তু থাইরয়েড হরমোন সিনথেসিস হয় না। ঠিক আছে, অর্থাৎ এখানে আপটেক কম হয়। তাহলে এটার কমপ্লিট ক্যাপসুল থাকে, এটা একটা সলিটারি নোডুল হিসেবে প্রেজেন্ট করে এবং কোল্ড নোডুল হিসেবে প্রেজেন্ট করে। এবং সাধারণত এটা এমনিতেই ঠিক হয়ে যায়, তবে 10% ক্ষেত্রে মে প্রোগ্রেস টু কোথায় যেতে পারে? ইয়েস, তোমরা বুঝে ফেলেছো, মে প্রোগ্রেস টু ফলিকুলার কার্সিনোমা। সো এখান থেকে কিন্তু ফলিকুলার কার্সিনোমা হওয়ার একটা চান্স থাকে। আরেকটা বিষয় দেখো, ফলিকুলার অ্যাডিনোমা থেকে কিন্তু প্যাপিলারি কার্সিনোমা হয় না, ফলিকুলার অ্যাডিনোমা থেকে ফলিকুলার কার্সিনোমাই হয়। ঠিক আছে, তাহলে ফলিকুলার অ্যাডিনোমা ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ফলিকুলার কার্সিনোমা। ঠিক আছে, তাহলে এটা একটা সলিটারি নোডুল হিসেবে প্রথম প্রেজেন্ট করে, যেখান থেকে কোনো হরমোন রিলিজ হয় না, এবং 10% ক্ষেত্রে এটা ফলিকুলার অ্যাডিনোমা কার্সিনোমা ফর্ম করতে পারে। এবার আসা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। ঠিক আছে, ম্যালিগন্যান্ট টিউমার গুলো সম্পর্কে আমরা বলি। সো ম্যালিগন্যান্ট টিউমার কিন্তু আমরা জানি ম্যালিগন্যান্ট সো ম্যালিগন্যান্ট টিউমার গুলো কিন্তু আমরা মোটামুটি জানি যে থাইরয়েড গ্ল্যান্ডে কোন কোন ম্যালিগন্যান্ট টিউমার হয়। যেমন প্যাপিলারি কার্সিনোমা হতে পারে, ফলিকুলার কার্সিনোমা হতে পারে, মেডুলারি কার্সিনোমা হতে পারে, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হতে পারে, তারপর লিম্ফোমা হতে পারে। এই পাঁচটাই কিন্তু আমরা বলে থাকি, হ্যাঁ, যে প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, তারপরে হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, আর হচ্ছে লিম্ফোমা। তো প্রথমে আমরা আসি হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা। আমি সংক্ষেপে জাস্ট জিনিসগুলো একটু সামারি কিন্তু বলি, আর মানে বলি সবকিছুই, বাট লেখার সময় খুব সংক্ষেপে লিখি। আর তোমাদের ভাইভাতে কি কি কোশ্চেন ধরে সেটা সম্পর্কে একটু বলি। সো প্যাপিলারি কার্সিনোমা এটা কিন্তু এক ধরনের অ্যাডিনো কার্সিনোমা। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডিনো কার্সিনোমা, এটা মনে রাখতে হবে। এবং এটাই কিন্তু তোমার মোস্ট কমন এন্ডোক্রাইন ক্যান্সার। ঠিক আছে, মোস্ট কমন এন্ডোক্রাইন ক্যান্সার। ঠিক আছে, প্যাপিলারি কার্সিনোমাটা তাহলে অ্যাডিনো কার্সিনোমা, এবং এটা মোস্ট কমন এন্ডোক্রাইন ক্যান্সার, এবং অবভিয়াসলি মোস্ট কমন থাইরয়েড ক্যান্সার। এটা তো আর বলার অপেক্ষাই রাখে না, যেহেতু পুরো এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর মধ্যেই সবচেয়ে কমন, তার মানে অবশ্যই থাইরয়েডের মধ্যে এটাই সবচেয়ে কমন। সো থাইরয়েডের মধ্যে এবং পুরো এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা, যেটা এক ধরনের অ্যাডিনো কার্সিনোমা। আচ্ছা, সো এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি রেডিয়েশন এক্সপোজারের জন্য হয়ে থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, রেডিয়েশন হ্যাজার্ড যখন আমাদের পেশেন্টরা ফেস করে, তখন কিন্তু এই প্যাপিলারি কার্সিনোমা হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, আচ্ছা, সো এটা গেল। এখন হচ্ছে এখানে আসো, যে এখানকার কিছু মাইক্রোস্কোপিক ফাইন্ডিং যেগুলো আমাদের পরীক্ষায় ধরা হয়। মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে সামোমা বডিস। সামোমা বডি হচ্ছে একটা ক্যালসিফাইড ক্যান্সার সেল অ্যাকচুয়ালি। ঠিক আছে, ক্যালসিফাইড ক্যান্সার সেল, অর্থাৎ এই ক্ষেত্রে
আমাদের ওই যে ক্যান্সার সেলটা বা একটা যে নিডাস যেটাকে আমরা বলি, অর্থাৎ একটা কেন্দ্র, ঠিক আছে, ওই কেন্দ্রটাকে কেন্দ্র করে চারিদিকে হচ্ছে ক্যালসিয়াম জমা হয় এবং অনেকটা পেঁয়াজের খোসার মতো, যার জন্য এটাকে সামোয়া বডি বলা হয়। বা অনেক সময় একটা বালুকানার চারিদিকে হচ্ছে বিভিন্ন লেয়ার জমে কিন্তু একটা পাথরের মতো ফর্মেশন হয়। তো এই যে হচ্ছে সামোয়া বডির একটা উদাহরণ, যে একটা ছোট্ট টিউমার সেল, ঠিক আছে, এর চারিপাশে এরকম ক্যালসিয়াম জমে বা বিভিন্ন জিনিস জমতে জমতে আস্তে আস্তে একটা এরকম বড় একটা জিনিস ফর্ম হয়, সেটা হচ্ছে সামোমা বডি, যেটা কিন্তু আমরা প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েডে পাই। ঠিক আছে। আচ্ছা। আর উম, এবং এই যে ক্যালসিফিকেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। সো এই কথাটা একটু লিখি, কারণ আমরা প্যাথোলজিতে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন অনেকবার পড়েছি। সো একটু মনে রাখার জন্য, এটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফাইড সেল, অর্থাৎ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন এখানে হয়। ঠিক আছে, এখানে কিন্তু তোমার পুরা ডিস্ট্রফিক একটা ক্যালসিফিকেশন এখানে হয়। আচ্ছা, এবার আসা হচ্ছে তোমার আহ এখানে আরেকটা জিনিস হয় যে এই যে তোমার সেলগুলোর মধ্যে হচ্ছে অনেকটা মানে যে নিউক্লিয়াস থাকে নরমালি, এখানে কিন্তু এটা থাকে না। অর্থাৎ আমরা বলতে পারি নিউক্লিয়াইটা অনেকটা এমটি হয়ে যায়, নিউক্লিয়াই অ্যাপিয়ার এমটি। সো নিউক্লিয়ার এমটি হয়ে গেলে আমরা এটাকে বলি হচ্ছে অরফ্যান অ্যানি নিউক্লিয়াই। ঠিক আছে, অরফ্যান অ্যানি নিউক্লিয়াই। সো এটা কিন্তু আমাদের এখানকার জন্য একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। ঠিক আছে। আর প্যাপিলারি কার্সিনোমা, এই যে তোমার একটা হলো কার্সিনোমাটা, এই কার্সিনোমাটা কিন্তু ছড়ায় কিসের মাধ্যমে? লিমফ্যাটিক ইনভেশনের মাধ্যমে। সো লিমফ্যাটিক ইনভেশন, লিমফ্যাটিক্স এর মাধ্যমে জিনিসটা ছড়ায়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমরা ট্রিটমেন্ট কি করি সাধারণত, এগুলো আমাদের এখন লাগবে না, বাট তারপরে জেনে রাখো এখানে টোটালি থাইরয়েড গ্ল্যান্ডটাকে অনেক সময় কেটে ফেলা হয়, বা নির্দিষ্ট একটা জায়গায় যদি এফেক্টেড হয় তাহলে সাবটোটাল থাইরয়েডেক্টমি করা লাগতে পারে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু এখান থেকে, এবং এটা করলে কিন্তু তাদের মানে এক্সিলেন্ট প্রগনোসিস, দ্যাট ইজ এরপরে কিন্তু আর কার্সিনোমাটা থাকে না। সো কার্সিনোমার মধ্যে কিন্তু কিছু কিছু ভালো কার্সিনোমা আছে যেগুলো অ্যাকচুয়ালি হলেও মানে এরা খুব বেশি ক্ষতি করে না। এর মধ্যে একটা আছে প্যাপিলারি কার্সিনোমা, যে একবার টিউমারটা তুমি যদি কেটে ফেলতে পারো তাহলে 95% পেশেন্টে কিন্তু 5 বছরের বেশি বাঁচে। ঠিক আছে। সো এটার এক্সিলেন্ট প্রগনোসিস আমরা এভাবে বলে থাকি। এবার আসা হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। সো ফলিকুলার কার্সিনোমা, সো ফলিকুলার কার্সিনোমার মধ্যে অ্যাকচুয়ালি আমরা এইভাবে বলতে পারি এটা, যে এটা হচ্ছে একটা মোস্ট কমন thyroid cancer that presents as solitary cold nodule. সলিটারি কোল্ড নোডুল হিসেবে সবচাইতে বেশি প্রেজেন্ট করে হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। ঠিক আছে, প্যাপিলারি কার্সিনোমা কিন্তু সাধারণত একটা ডিফিউজ এনলার্জমেন্ট, বাট ফলিকুলার কার্সিনোমাতে কিন্তু একটা এই যে এরকম সলিটারি নোডুল হিসেবে ফর্ম করে। যেমন দেখো এই যে ফলিকুলার অ্যাডিনোমাটাও কিন্তু এই যে সলিটারি নোডুল কোল্ড নোডুল ছিল, যেখান থেকে তোমার ফলিকুলার কার্সিনোমা হচ্ছিল। ফলিকুলার কার্সিনোমাটাও হচ্ছে সলিটারি কোল্ড নোডুলেরই সবচাইতে কমন ডিজিজ। ঠিক আছে, এটা হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। অ্যাকচুয়ালি প্যাপিলারি কার্সিনোমা ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, ফলিকুলারও ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা, কিন্তু যেমন ফলিকুলার অ্যাডিনোমাটা যেমন ছিল হচ্ছে এনক্যাপসুলেটেড বা কমপ্লিটলি ক্যাপসুলেটেড, বাট এখানে কিন্তু তোমার এনক্যাপসুলেটেড হতেও পারে, ইনভেসিভও হতে পারে। সো মেবি এনক্যাপসুলেটেড অর তোমার ইনভেসিভ। এবং ইনভেশন হলে এটা কোন দিক দিয়ে ইনভেশন হয়, সেটা হচ্ছে হেমাটোলজিক্যাল, হেমাটোলজিক্যাল ইনভেশন, অর্থাৎ ব্লাডের মাধ্যমে এটা ছড়ায়। ঠিক আছে, প্যাপিলারি যেমন তোমার লিম্ফেটিকের মাধ্যমে ছড়াইছিল, এটা ব্লাডের মাধ্যমে ছড়ায়, এবং লিম্ফেটিক মেটাস্টাসিস এই ক্ষেত্রে আনকমন। এখানেও ট্রিটমেন্ট কিন্তু সেম, এবং এটার প্রগনোসিসটা গুড। হ্যাঁ, এক্সেলেন্ট না, বাট গুড প্রগনোসিস, অর্থাৎ 80% পেশেন্টই ভালো হয়ে যায়। আর এখানে ছিল হচ্ছে এক্সেলেন্ট প্রগনোসিস, অর্থাৎ 95% পেশেন্টই ভালো হয়ে যায়। এক্সেলেন্ট প্রগনোসিস। ঠিক আছে। সো এগুলা হচ্ছে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। সো এটা দেখি একটু কালার করা যায় কিনা। কালার করা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, থাক, এটা লাল হিসেবেই থাক। সো এই গেল
এগুলো হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা। আচ্ছা, এইবার আসো আরো দুইটা কার্সিনোমা আছে, একটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা, একটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। সো আমরা মেডুলারিটা আগে করি। মেডুলারি কার্সিনোমা, সো মেডুলারি কার্সিনোমাটা অ্যাকচুয়ালি এটা কিন্তু সরাসরি থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার না, এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমার মেইনলি প্যারাফলিকুলার সি সেলের কার্সিনোমা। সো আমরা এভাবে লিখতে পারি, প্যারাফলিকুলার সি সেল এর কার্সিনোমা এটা। সো প্যারাফলিকুলার সি সেলটা কি জিনিস? প্যারাফলিকুলার সি সেলটা আমরা একটু দেখি ছবিতে। সাপোজ এটা ধরো তোমার একটা নোডিউল, নোডিউল না অ্যাকচুয়ালি মানে কলয়েড আর কি, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে। সো এই যে কলয়েড গুলা, এর মধ্যে এই যে সেলগুলা যেগুলো আমি এঁকেছিলাম, প্রত্যেকটার মধ্যে এরকম কিন্তু প্রচুর সেল থাকে আমাদের ভিতরের লাইনিং এ। সো এই সেলগুলোকে আমরা বলি হচ্ছে ফলিকুলার সেল, ঠিক আছে, এখানেও ফলিকুলার সেল, এখানে ফলিকুলার সেল। আর এইখানে কিছু সেল থাকে এইগুলার মাঝে মাঝে, এগুলাকে বলা হচ্ছে প্যারাফলিকুলার সি সেল, ঠিক আছে। প্যারাফলিকুলার সি সেল হচ্ছে এই থাইরয়েড, এইগুলা যেমন হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন রিলিজ করে, আর এই প্যারাফলিকুলার সি সেল কিন্তু অ্যাকচুয়ালি ক্যালসিটোনিন রিলিজ করে, ঠিক আছে, এরা ক্যালসিটোনিন রিলিজ করে। সো ক্যালসিটোনিন রিলিজ করলে অ্যাকচুয়ালি আমরা জানি যে ক্যালসিটোনিন কি করে অ্যাকচুয়ালি। ক্যালসিটোনিন হচ্ছে আমাদের ব্লাড থেকে ক্যালসিয়ামকে বোনসের মধ্যে নিয়ে যায়। সো প্যারাফলিকুলার সি সেল যখন ক্যালসিটোনিন রিলিজ করে, সো ক্যালসিটোনিন, এই ক্যালসিটোনিন রিলিজ করলে এরা বেশি বেশি ক্যালসিয়ামকে ব্লাড স্ট্রিম থেকে বনে নিয়ে যায়, সুতরাং ব্লাডের মধ্যে ক্যালসিয়াম আলটিমেটলি কমে যায়, অর্থাৎ হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে প্যারাফলিকুলার সি সেল এরা বেশি বেশি ক্যালসিটোনিন রিলিজ করে, যেটা ব্লাড থেকে বোনসে ক্যালসিয়াম নিয়ে যায়, দ্যাট ইজ বোনসের জন্য কিন্তু এটা ভালো। ক্যালসিটোনিন কিন্তু আমরা ট্রিটমেন্ট পারপাস ইউজ করি অস্টিওপোরোসিসে, যেখানে বোন ক্ষয়প্রাপ্ত হয়। তো ক্যালসিটোনিন আমরা কিন্তু তাহলে বলবো যে এরা বোনস, সরি, ব্লাড থেকে বোনসে ক্যালসিয়ামকে নিয়ে যায়, বোনসের জন্য ভালো, বাট ব্লাডের জন্য খারাপ, কারণ ব্লাডে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করে, ঠিক আছে। তাহলে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করলে, যদিও এটা আনকমন বাট হতে পারে, এবং এটা এই জন্য আমরা একটা টিউমার মার্কার হিসেবে ইউজ করে থাকি এই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে প্যাথোজেনেসিসের মধ্যে এটাই, এখানে হচ্ছে আমাদের প্যারাফলিকুলার সি সেল দিয়ে অ্যাকচুয়ালি মানে ওইটার টিউমার ডেভেলপ করে। তো সি সেল নরমালি ক্যালসিটোনিন রিলিজ করে, এখানেও বেশি বেশি ক্যালসিটোনিন রিলিজ করবে, এবং ক্যালসিটোনিন গুলা হচ্ছে আমাদের ক্যালসিয়ামকে ব্লাড থেকে বোনসে নিয়ে গিয়ে হাইপোক্যালসিমিয়া করবে। সো এটা হচ্ছে এটার প্যাথোজেনেসিস। এটার টাইপস যদি বলো, তাহলে এটা দুই ধরনের টাইপস হতে পারে, ঠিক আছে। একটা টাইপ হচ্ছে আমাদের স্পোরাডিক টাইপ, আর একটা হচ্ছে ফ্যামিলিয়াল টাইপ। সো স্পোরাডিক যেটা, স্পোরাডিকটা হচ্ছে জাস্ট কোনোভাবে একটা মানুষের ক্যান্সার হয়ে গেছে, এটা হচ্ছে স্পোরাডিক। আর তুমি যদি বলো যে ফ্যামিলিয়াল, ফ্যামিলিয়ালের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বেশ কিছু সিনড্রোম আছে যেগুলোর সাথে অ্যাকচুয়ালি মেডুলারি কার্সিনোমা হয়। যেমন হচ্ছে আমি যদি বলি মেন তোমার 2 সিনড্রোম, ঠিক আছে, অথবা আমি যদি বলি মেন 3 সিনড্রোম, এগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মেডুলারি কার্সিনোমা থাকে। অর্থাৎ মেন সিনড্রোম বলতে হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। সো মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া যখন হয়, তখন বিভিন্ন আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের টিউমার হয়, তাদের মধ্যে একটা হচ্ছে এরকম মেডুলারি কার্সিনোমা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যামিলিয়ার ক্যান্সার। এছাড়া স্পোরাডিক হতে পারে, কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই, এমনিতেই হতে পারে। যেমন মেন 2 তে কি কি থাকে, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া টাইপ 2, এতে থাকে মেডুলারি কার্সিনোমা তো থাকেই, তার সাথে সাথে তোমার হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে, ফিওক্রোমোসাইটোমা থাকে, অর্থাৎ আমাদের অ্যাড্রেনাল মেডুলার টিউমার থাকে। আবার মেন 3 সিনড্রোম যদি বলো, তাহলে এখানে মেডুলারি কার্সিনোমা থাকে, তারপরে তোমার ফিওক্রোমোসাইটোমা থাকে, তারপরে মিউকোজাল কিছু নিউরোমা থাকে। তো বিভিন্ন ধরনের টিউমার মিলে এক একটা মেন সিনড্রোম ফরমেশন হয়। তো মেন 2, মেন 3, এই দুইটা সিনড্রোমে মেইনলি কিন্তু এই যে মেডুলারি কার্সিনোমাটা অ্যাসোসিয়েটেড থাকে। আর স্পোরাডিক হলে তো স্পোরাডিক, সেটার কথা আলাদা, এটা আলাদাভাবে কোনো একটা মানুষের হচ্ছে। আচ্ছা, ট্রিটমেন্ট এখানে আমরা টোটাল থাইরয়েডেক্টমি করি, ঠিক আছে, এটা তো টোটাল থাইরয়েডেক্টমি করা হয়। আর এই মোটামুটি সো মেডুলারি কার্সিনোমা থেকে আমাদের এটাই জানতে হবে যেটা কোন সেলের ক্যান্সার, এবং এটার জন্য কি কি হচ্ছে, এটা কি কি টাইপসের হতে পারে, কিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, মেইনলি এটা এখান থেকে জানার বিষয়। আচ্ছা, এবার আসা হচ্ছে অ্যানাপ্লাস্টিক ক্যান্সার। অ্যানাপ্লাস্টিক, সো অ্যানাপ্লাস্টিক ক্যান্সার গুলো অ্যাকচুয়ালি আমাদের সবচাইতে খারাপ যে ক্যান্সার গুলো, এগুলাই হচ্ছে অ্যানাপ্লাস্টিক ক্যান্সার। অর্থাৎ এখানে অ্যানাপ্লাসিয়া হয়, নর্মাল সেলের সাথে এই সকল ক্যান্সার সেলের তেমন কোনো সম্পর্কই থাকে না, মানে একদমই আলাদা
ধরনের সেল তৈরি হয়, এটাই হচ্ছে অ্যানাপ্লাস্টিক ক্যান্সার। সো অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার মেইনলি হয় আমাদের মাল্টিনোডুলার গয়টার থেকে। সো এই ক্ষেত্রে হিস্ট্রি অফ মাল্টিনোডুলার গয়টারটা ইম্পর্টেন্ট। মাল্টিনোডুলার গয়টার থেকে তাহলে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেক সময় ফলিকুলার কার্সিনোমা থেকেও হতে পারে। সো ফলিকুলার কার্সিনোমা থেকেও কিন্তু আমাদের অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হতে পারে, ঠিক আছে। এবং এটা একদমই মানে খুবই বাজে আর কি, এটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ এবং খুব দ্রুত পেশেন্টকে মেরে ফেলে, ঠিক আছে। র্যাপিডলি প্রোগ্রেসিভ একটা ক্যান্সার এবং এটা ফ্যাটাল, মানে পেশেন্ট মোটামুটি মারাই যায়। হ্যাঁ, তোমার 5% পেশেন্ট মাত্র 5 বছর বাঁচে, 95% পেশেন্টই 5 বছরের মধ্যে মারা যায়, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে তোমাকে থাইরয়েড সার্জারি করা লাগতে পারে, বা প্যালিয়েটিভ তুমি সার্জারি করলা, কেমোথেরাপি দিলা, রেডিওথেরাপি দিলা, এগুলো করতে পারো, ঠিক আছে। বাট পেশেন্ট বাঁচানো যায় না আর কি। আচ্ছা, আরেকটা টিউমার আমরা বলেছিলাম সেটা হচ্ছে লিম্ফোমা, থাইরয়েড লিম্ফোমা, যেটা বা প্রাইমারি বি সেল ম্যালিগন্যান্ট লিম্ফোমা অ্যাকচুয়ালি। সো তার মানে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বি সেলের একটা প্রলিফারেশন হয় লিম্ফোমাতে, ঠিক আছে। এবং এইটাতে মূলত আমরা এটা পড়েছিলাম হাসিমোটোর সময়, যে এটা এখানে হিস্ট্রি অফ হাসিমোটোস থাইরয়েডাইটিস থাকতে পারে। অর্থাৎ হাসিমোটোস থাইরয়েডাইটিস থেকে কিন্তু আমাদের এই জিনিসটা হয়, তোমার এই লিম্ফোমা হতে পারে, ঠিক আছে। তো তাহলে আমরা কিন্তু মোটামুটি জানলাম। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, প্যাপিলারি কার্সিনোমা তাহলে রেডিয়েশনের সাথে রিলেটেড, ঠিক আছে। এখানে কি কি হয় এটা তোমরা দেখে নিবে। ফলিকুলার কার্সিনোমা হচ্ছে ফলিকুলার অ্যাডিনোমার সাথে রিলেটেড, অর্থাৎ এই অ্যাডিনোমা থেকে কার্সিনোমা হতে পারে, এটা তোমরা দেখবা, বাকিগুলোও দেখবা। মেডুলারি কার্সিনোমা হচ্ছে প্যারাফলিকুলার সি সেলের সাথে রিলেটেড এবং মেন 2 মেন 3 এর সাথে রিলেটেড, ঠিক আছে। অ্যানাপ্লাস্টিক হচ্ছে মাল্টিনোডুলার গয়টার এবং ফলিকুলার কার্সিনোমার সাথে রিলেটেড। আর লিম্ফোমা হচ্ছে হাসিমোটোস থাইরয়েডাইটিসের সাথে রিলেটেড। সো এগুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনটা কার সাথে রিলেটেড, কারণ এখান থেকে কিন্তু স্যাররা অনেক সময় প্রশ্ন করতে পছন্দ করে, যে তোমার সাপোজ একটা পেশেন্ট হাসিমোটোস থাইরয়েডাইটিস নিয়ে আসছে, সো তুমি এখন হচ্ছে আহ মানে কোন কার্সিনোমা হতে পারে এই পেশেন্টটার, এটা তুমি তাকে সাবধান করবে। সেটা হচ্ছে লিম্ফোমা হতে পারে। আবার মাল্টিনোডুলার গয়টার নিয়ে আসছে, কোন কার্সিনোমা হতে পারে, এটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা হতে পারে, ঠিক আছে। তো এগুলা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট ফর ভাইবা। তো এবার আসো আমরা একটু কাট কোশ্চেন দেখি এখান থেকে কি কি আসে। কাট কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আমাদের আসে, বাট এটা আমি যেহেতু সবগুলা ডিজিজ পড়াইনি সেই জন্য এতদিন বলিনি, আজকে বলবো। সেটা হচ্ছে ক্লাসিফাই থাইরয়েড ডিজিজ, থাইরয়েড ডিজিজের ক্লাসিফিকেশন, এটা ভাইবার একটা ইম্পর্টেন্ট কাট কোশ্চেন। এর মধ্যে তোমরা বলতে পারো যে ডেভেলপমেন্টাল কিছু ডিজিজ থাকতে পারে। যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমাকে যদি ধরে যে এই গ্ল্যান্ডের বা অমুক অর্গানের কিছু ডিজিজ বলো, সেই ক্ষেত্রে প্রথমে ডেভেলপমেন্টাল কিছু ডিজিজ বলবো। যেমন লিঙ্গুয়াল থাইরয়েড হতে পারে। আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আমাদের টাঙের রিজিয়নে ডেভেলপ করে, জিহ্বার উপরে ডেভেলপ করে। এরপর ওইটা কিন্তু আস্তে আস্তে থাইরোগ্লসাল ডাক্টের মাধ্যমে নিচে নেমে আসে। সো কোনো কারণে যদি ওই থাইরয়েড গ্ল্যান্ডটা জিহ্বার উপরে তৈরি হয়ে ওখান থেকে নিচে না আসতে পারে, দ্যাট ইজ গলার দিকে না আসতে পারে, তাহলে কিন্তু জিহ্বার উপরেই থাইরয়েড গ্ল্যান্ডটা অবস্থান করে, এটাকে আমরা বলি লিঙ্গুয়াল থাইরয়েড, ঠিক আছে। এর সাথে সাথে বলতে পারো যে থাইরোগ্লোসাল সিস্ট হইতে পারে, দ্যাট ইজ ওই যে টাঙের উপরে যে ডেভেলপ করছিল, ঠিক আছে। এটা আমি একটু আঁকি দেখো, এই যে ধরো তোমার হলো টাং, ঠিক আছে। টাঙের উপরে যে ডেভেলপ করছিল থাইরয়েড গ্ল্যান্ডটা, হ্যাঁ, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা ধরো এখানে ডেভেলপ করছিল, এখান থেকে কিন্তু এটা অ্যাকচুয়ালি যে নিচের দিকে থাইরোগ্লসাল ডাক্টের মাধ্যমে নিচের দিকে আসে। তো এখানে অবস্থান করলে আমরা এটাকে বলবো লিঙ্গুয়াল থাইরয়েড। আবার ধরো এখান থেকে এখানে আসলো ঠিকই, বাট এই ডাকটা ঠিক মতো বন্ধ হয়ে যাবে, নাহলে তো ডাকটা বন্ধ হয়ে যায়। সো ডাকটা বন্ধ হলো না, তাহলে থোরাসিক সরি থাইরোগ্লোসাল ডাক্ট তুমি পেতে পারো, এটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন যেটা ডেভেলপমেন্টালি থাকে। থাইরোগ্লোসাল সিস্ট পেতে পারো, অর্থাৎ পুরাটাই অবস্ট্রাকশন, মানে বন্ধ হয়ে গেছে, মাঝখানে একটা ছোট্ট জায়গায় একটু পানি জমে আছে, এটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। তো থাইরোগ্লোসাল সিস্টও কিন্তু আমরা এখানে পেতে পারি, ঠিক আছে। এটা থাইরয়েড গ্ল্যান্ডের মানে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস এর মধ্যেই পড়ে। আচ্ছা, এরপর আসা হচ্ছে অন্যান্য ডিজিজ, যেমন হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, তারপর গয়টার, এইভাবে ভাগ করতে পারো, থাইরয়েডাইটিস, ঠিক আছে। এগুলো এইভাবে ভাগ করতে পারো। তাহলে হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, গয়টার, থাইরয়েডাইটিস, এইভাবে করে মোটামুটি আমরা ভাগ করে থাকি অ্যাকোয়ার্ড ডিজিজ গুলো থাইরয়েড। আর টিউমারটাকে আমরা আলাদাভাবে বলে থাকি। টিউমারের মধ্যে কি কি আছে, এই যে এই ক্লাসিফিকেশনটা, বিনাইনের মধ্যে ফলিকুলার অ্যাডিনোমা, ম্যালিগন্যান্টের মধ্যে তোমার প্রাইমারি সেকেন্ডারি দুই ভাগে ভাগ করা হয়। প্রাইমারির মধ্যে হচ্ছে যে প্যাপিলারি কার্সিনোমা, তারপর ফলিকুলার কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, লিম্ফোমা। আর সেকেন্ডারি এটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে, এটা আলাদা ব্যাপার। সো এর মধ্যে আরেকটা কোশ্চেন করা হয় যে টিউমার কি কি আছে থাইরয়েড গ্ল্যান্ডে, তাহলে টিউমার তুমি এভাবে বলবা বিনাইন, ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্টের মধ্যে প্রাইমারি 5টা, সেকেন্ডারিতে সেকেন্ডারি,
ঠিক আছে, তাহলে তোমাকে ধরতে পারে আরেকটা যে কোনটা মোস্ট কমন টিউমার অফ থাইরয়েড গ্ল্যান্ড, সেটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা। এটা হচ্ছে মোস্ট কমন টিউমার অফ দা থাইরয়েড গ্ল্যান্ড, স্পেশালি মানে যে কোনো ইয়ের ক্ষেত্রে তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে প্যাপিলারি কার্সিনোমাটা হচ্ছে কমনেস্ট। তাহলে এই তিনটা কিন্তু এখান থেকে কার্ডের প্রশ্ন, যে থাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজ কি কি আছে, টিউমার কি কি আছে, কোন টিউমারটা সবচাইতে কমন। আচ্ছা, এরপরে আর কি কোশ্চেন আছে আমি দেখি তোমাদের কার্ডের জন্য। মানে আমি অ্যাকচুয়ালি থাইরয়েড টিউমার গুলো বলতেছি, হ্যাঁ বাকিগুলো তো মোটামুটি বলছি। তো টিউমারের মধ্যে এখান থেকে আর খুব বেশি কোশ্চেন আমি দেখতেছি না। আচ্ছা, এখান থেকে আর তেমন কোনো কোশ্চেন নাই। প্যাপিলারি কার্সিনোমা, আচ্ছা প্যাপিলারি কার্সিনোমার প্রগনোসিস, এটা একটা ইম্পর্টেন্ট কার্ড কোশ্চেন। প্যাপিলারি কার্সিনোমার প্রগনোসিস হচ্ছে এক্সিলেন্ট প্রগনোসিস। এই যে এটা এক্সিলেন্ট প্রগনোসিস কেন, এখানে তোমার 5 to 10 ইয়ার্স পর্যন্ত তুমি যদি কার্সিনোমাটাকে ট্রিটমেন্ট করো, দ্যাট ইজ সার্জারি করে ফেলো, তাহলে 5 থেকে 10 বছর পর্যন্ত বাঁচে 95% এরকম পেশেন্ট। 95%ই 5 থেকে 10 বছর বেঁচে থাকে, এটা এখান থেকে মনে রাখার বিষয়। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে কিন্তু কিছু কেস আসতে পারে, হ্যাঁ যেগুলো আমি আগের ক্লাসগুলোতে তো বলিনি, এটা সাধারণত রিটেনে আসে, এই জন্য আমি আর বলিনি। সো তোমাকে হয়তো বলতে পারে যে ডিফিউজ এনলার্জমেন্ট নিয়ে একটা পেশেন্ট তোমার কাছে আসছে, ঠিক আছে, তাহলে ডায়াগনোসিস কি হবে, গ্রেভস ডিজিজ। অথবা তোমাকে বলতে পারে যে হচ্ছে আহ একটা হার্ড একটা নেক ম্যাচ নিয়ে প্রেজেন্ট করছে উইথ হোয়ার্সনেস অফ ভয়েস, তাহলে বুঝতে হবে যে হচ্ছে এটা থাইরয়েড ক্যান্সার, ঠিক আছে, উইথ তোমার হচ্ছে যে ল্যারিঞ্জিয়াল নার্ভের একটা ইনভলভমেন্ট আছে, ঠিক আছে, যার জন্য এখানে ল্যারিঞ্জিয়াল পালসের জন্য হোর্সনেস অফ ভয়েস হচ্ছে। সো এই জিনিসগুলো হতে পারে, কেস হিসেবে আসতে পারে, বাট কেস হিসেবে ভাইবাতে ধরার চান্স কম, রিটেনই আসে সাধারণত। সো কেসের মধ্যে একটা ডিফিউজ এনলার্জমেন্ট থাকলে এবং হাইপারথাইরয়েডিজম থাকলে আমরা গ্রেভ ডিজিজের দিকে যাই। আর যদি বলে যে তোমার ডিফিউজ এনলার্জমেন্ট বা সলিটারি এনলার্জমেন্ট বাট তার সাথে অন্যান্য কিছু ফিচার, সেই ক্ষেত্রে আমরা সাধারণত কার্সিনোমার দিকে যাই, ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট বা এটা সেটা এই জিনিসগুলো করে থাকি। আচ্ছা, প্যাপিলারি কার্সিনোমা, এটা কার্ড কোশ্চেনের একটা কোশ্চেন, প্যাপিলারি কার্সিনোমা সম্পর্কে বলো। প্যাপিলারি কার্সিনোমা আমরা এখন বলতে পারবো যে অ্যাডিনোকার্সিনোমা, এটা মোস্ট কমন এন্ডোক্রাইন ক্যান্সার, মোস্ট কমন টিউমার অফ দ্য থাইরয়েড, রেডিয়েশনের জন্য হয়, এখানে আমরা সামা বডি পাই, অরফ্যানানি নিউক্লিয়াস পাই, ঠিক আছে, তারপর লিম্ফেটিক ইনভেশন হয়, এটা এক্সিলেন্ট প্রগনোসিস। সো মোটামুটি কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে এই কয়েকটা থেকে আমাদের কিন্তু কোশ্চেন ধরা হয়, এবং যতটুকু বলছি আমার মনে হয় না এর বেশি লাগবে। আরেকটা জিনিস একটু লাস্টে বলি, সেটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা এবং ফলিকুলার কার্সিনোমার পার্থক্য। সো প্যাপিলারি কার্সিনোমা কিন্তু মোস্ট কমন, বাট ফলিকুলার কার্সিনোমা কিন্তু এতটা কমন না। প্যাপিলারি কার্সিনোমা মোটামুটি একটু 20 থেকে 40 বছর বয়স, অর্থাৎ কম বয়সীদের হয়। আর ফলিকুলার কার্সিনোমাটা আর একটু বেশি বয়সীদের হয়, 40 থেকে 50 বছর বয়স্কদের হয়, ঠিক আছে। এবং কারণের মধ্যে কি আছে, প্যাপিলারি কার্সিনোমাটা হচ্ছে সাধারণত আয়োনাইজড রেডিয়েশনের মাধ্যমে হয়, আর ফলিকুলারটা এটা বিভিন্ন কারণে হতে পারে, লাইক ফলিকুলার অ্যাডিনোমার জন্য হতে পারে, তারপর আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, এরকম নানা রকম কারণে হতে পারে। আচ্ছা, এবং তারপরে আমরা যদি দেখি যে এখানে প্যাপিলারি কার্সিনোমা সাধারণত একটা মানে তোমার কি বলো এটাকে, মানে চারিদিকে যে ক্যাপসুল সেটাকে ঠিক মতো বজায় রাখে সাধারণত, বাট ফলিকুলার কার্সিনোমাতে ক্যাপসুলটা অত বেশি বজায় থাকে না, ঠিক আছে। মাইক্রোস্কোপে যদি করো তাহলে তুমি প্যাপিলারি কার্সিনোমাতে যে সাউমা বডি, অরফ্যান এনি নিউক্লিয়াই এগুলো পাবা। আর ফলিকুলারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তুমি দেখবা যে তোমার ফলিকিউল গুলা ছোট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা গেল। আর মেটাস্ট্যাসিস, প্যাপিলারি কার্সিনোমা লিম্ফেটিক ইনভেশন হয়, বাট ফলিকুলার কার্সিনোমা হচ্ছে হেমাটোজেনাস মেটাস্ট্যাসিস হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্রগনোসিস প্যাপিলারির ক্ষেত্রে এক্সিলেন্ট, ফলিকুলারের ক্ষেত্রে মোটামুটি আর কি, ঠিক আছে। তাহলে প্যাপিলারি আর ফলিকুলারের পার্থক্য কি, প্যাপিলারিটা হয় কিসের মাধ্যমে, রেডিয়েশনের মাধ্যমে, ফলিকুলারটা হয় আমাদের আয়রন ডেফিসিয়েন্সি বা ফলিকুলার অ্যাডিনোমার মাধ্যমে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক ইয়ে যদি বলো, সেই ক্ষেত্রে তোমার প্যাপিলারি কার্সিনোমাটা অরফ্যানানি নিউক্লিয়াস পাওয়া যায় বা সামোমা বডি পাওয়া যায়, বাট ফলিকুলারটাই হচ্ছে ফলিকলস পাওয়া যায়, ঠিক আছে। আর তোমার প্যাপিলারি কার্সিনোমাটা লিম্ফেটিক ইনভেশন হয়, ফলিকুলারটা হেমাটোজেনাস হয়। আর প্যাপিলারিতে এক্সিলেন্ট প্রগনোসিস, ফলিকুলারের ক্ষেত্রে এটা গুড প্রগনোসিস বাট নট এক্সিলেন্ট প্রগনোসিস, অর্থাৎ
কিছু পেশেন্ট এক্ষেত্রে ভালো থাকে, কিছু পেশেন্ট 5 বছরের মধ্যে হয়তো মারা যায়। তো প্যাপিলারি কার্সিনোমার ক্ষেত্রে দেখা যায় যে এক্সিলেন্ট প্রগনোসিস, অর্থাৎ 5 বছরের বেশিরভাগ পেশেন্টই 5 বছরের বেশি সময় বেঁচে থাকে সার্জারি করার পর। তো প্যাপিলারি কার্সিনোমা ফলিকুলার কার্সিনোমা থেকে মোটামুটি এই ধরনের পার্থক্য কিন্তু আমরা আলোচনা করি, এবং এটা পরীক্ষাতেও ধরা হয়, ভাইভাতেও কিন্তু এই সম্পর্কে আলোচনা করা হয়। তো মোটামুটি এইটুকুই আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কার্সিনোমা বা থাইরয়েড গ্ল্যান্ডের কি ডিজিজ আছে সেখান থেকে। আমার মনে হয় এর বেশি আর কিছু থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের দরকার নেই, অ্যাটলিস্ট প্যাথোলজির জন্য। ঠিক আছে, আমরা থাইরয়েড গ্ল্যান্ড আবারও মেডিসিনে গিয়ে বা সার্জারিতে গিয়ে আমরা কিন্তু আবারও জানবো এই জিনিসগুলো। তো আহ সবাইকে তাহলে ধন্যবাদ আপাতত। আসসালামু আলাইকুম।